মডেল কোশ্চেন পেপার 8-এর 6-এর দাগের 1-এর যেটা আছে মধ্যমা থেকে গড় পার্থক্য। মডেল কোশ্চেন পেপার 8-এর 6-এর দাগের 1-এর নিচে প্রদত্ত তথ্যের মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করো। তো এইটা আছে, এর মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য করতে হবে। তো এই নম্বরগুলো দেয়া ছিল। এবার এদের মধ্যমান, শ্রেণী মধ্যমান হচ্ছে এর নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই 2, অর্থাৎ 0 + 10/2 5, 10 + 20 30/2 অর্থাৎ 15, এভাবে 20 + 30 হবে 50 এবং 50/2 হচ্ছে 25, এটা হবে 35, 40 + 50 90, 90/2 হচ্ছে 45, তারপর এটা হবে 55 এবং এটা হবে 65। এ হচ্ছে মধ্যমান। মধ্যমানের অর্থ হচ্ছে নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই 2, অর্থাৎ 0 + 10/2 5 হবে, 10 + 20 30/2 15, এভাবে এটা বের করতে হবে। আর ছাত্র সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাগুলো দেওয়া ছিল এটা 6, 5, 18, 15, 7, 6, 3। তো এই পরিসংখ্যাগুলোর সমষ্টিটাও বের করতে হবে। সমষ্টি এখানে হবে, এটা হচ্ছে n সমান হচ্ছে, এগুলো যোগ করলে পাওয়া যাচ্ছে 50। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ 10-এর থেকে ছোট আছে 6টা, এখানে 6, 20-র থেকে ছোট এই 6 + 5 হবে 11, আবার প্লাস 30-র থেকে ছোট এটা হবে 11 + 8 19, এরপর এভাবে 15টা যোগ হবে 34, 41, 47, 50। এটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এখানে যেটা করা আছে x - m, এখানে হচ্ছে মধ্যমা, m সমান হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমাটা আমাদের বের করতে হবে। মধ্যমাটা আগে এখানে বের করে নিতে হবে। তো মধ্যমা বার করার সূত্র তোমরা আগে করেছো, প্রথমে n/2 করতে হবে, n/2 অর্থাৎ 50/2 25। তাহলে মধ্যমা শ্রেণী যেটা হবে এই 25 বা তার বেশি পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 34। তাহলে এখানে মধ্যমা শ্রেণী হবে এই 30 থেকে 40, এটা হবে মধ্যমা শ্রেণী। 35 হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এটা নয়, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 15, এই 15টা এখানে লাগবে। আর মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা সেটা হলো c, এটা হচ্ছে c, আর এটা হচ্ছে f, এটা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এখানে f বসাবো। তাহলে মধ্যমাটা আগে বের করে নিতে হবে মধ্যমার সূত্র দিয়ে। এখানে মধ্যমাটা আমি m ধরেছি, মধ্যমা m সমান হচ্ছে মধ্যমা সমান l + n/2 - c/f * h। তো l হচ্ছে মধ্যমা শ্রেণী, যেটা মধ্যমা শ্রেণী অর্থাৎ এই 30 থেকে 40 এর যে নিম্ন সীমা অর্থাৎ 30, আর n/2 বের করা আছে 25, আর c হচ্ছে এখানে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 19,
বাই এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ 15, আর এইচ হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর যেটা দৈর্ঘ্য অর্থাৎ 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 30 প্লাস 6 ইন্টু 10 বাই 15 ইকুয়াল টু 6, 30 প্লাস এখানে হবে 4 হবে 34। তাহলে মধ্যমাটা পাওয়া গেল 34। এবার এইখানে যে ঘরটা আছে এখানে এক্স মাইনাস এম অর্থাৎ এই মধ্যমান মাইনাস মধ্যমা তার মডুলাস অর্থাৎ 5 মাইনাস 35, 5 মাইনাস 35 তার মডুলাস অর্থাৎ 29। এটা আছে 15 আর মধ্যমা ছিল 34, তাহলে 15 মাইনাস 34 এটা হচ্ছে 19, মডুলাস করে দিলে 19 হবে। তারপরে 25 মাইনাস 34 এটা হবে 9, তারপর 35 মাইনাস 34 এটা হবে 1, তারপর এটা হবে 11, এভাবে বার করলে তারপর এটা হবে 21 এবং সব শেষে এই 65 মাইনাস 34, 65 মাইনাস 34 হচ্ছে 31। তাহলে এইভাবে এক্স মাইনাস এম করে তার মডুলাসটা নিতে হবে। এরপরে এই শেষের ঘর যেটা আছে শেষ ঘরটায় যেটা করা আছে এফ ইন্টু মডুলাস এক্স মাইনাস এম অর্থাৎ এই 6 এবং 29 এই দুটো গুণ হবে, 6 এবং 29 এটা গুণ করে পাওয়া যাবে 174। তারপরে 5 এবং 19 এটা গুণ হবে, এটা হচ্ছে 95। এভাবে বাকিগুলো করে নিতে হবে। 72, তারপর হবে 15, তারপর 77, তারপর 6 ইন্টু 821 অর্থাৎ 126 আর 3 ইন্টু 31 এটা হচ্ছে 93। এবার এই শেষের ঘরটা এটাকে যোগটা করতে হবে। এই ঘরে যেটা টোটাল আসবে সিগমা এফ মডুলাস এক্স মাইনাস এম এটা সমান হবে এই যে এই ঘরে যেগুলো আছে এইগুলোর সব সমষ্টি। তো এখানে সমষ্টি এটা করে দেখবে, এটা আমি আগে করে দেখেছি, এটা সমষ্টি পাওয়া গেছে 652, 652 এটা সমষ্টি হবে। তাহলে এবার মধ্যমা থেকে গড় পার্থক্য, মধ্যমা থেকে গড় পার্থক্য সমান মধ্যমা থেকে গড় পার্থক্য সমান সিগমা এফ মডুলাস এক্স মাইনাস এম বাই এন। তো এটা পাওয়া গেছে 652 আর এটা বাই 50। তো এটা ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে 50 দিয়ে ডিভাইড মানে এটাকে ডবল করে দুটোর আগে পয়েন্ট করে দিলেই হয়ে যায়। 50 দিয়ে ডিভাইডের অর্থ হচ্ছে 2 দিয়ে গুণ করে দুটোর আগে দশমিক, তাহলে 4 13.04, এই 13.04 অ্যান্সার হবে। এটা হচ্ছে এম, এটা হলো এম, এটা মডুলাস আছে। এরপর 6 দাগের অথবা যেটা আছে দেখাও যে
মূলবিন্দুর অবস্থানের পরিবর্তন ঘটালেও কোনো চলকের সম্মুখ বিচ্যুতির মান অপরিবর্তিত থাকে। মূলবিন্দুর অবস্থানের পরিবর্তন ঘটলেও কোনো চলকের সম্মুখ বিচ্যুতির মান অপরিবর্তিত থাকে। তাহলে এটা অথবা অংশ যেটা আছে, এর অথবা অংশ আমরা জানি যে কোনো একটা চলক এক্স এর জন্য সিগমা এক্স যেটা বা সিগমা স্কোয়ার এক্স হচ্ছে 1/n সিগমা xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এটা হচ্ছে সিগমা এক্স এর স্কোয়ার। এবার আমরা ধরি যে yi ইকুয়ালস টু xi মাইনাস সি। তাহলে সিগমা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 1/n, এটা i ইকুয়ালস টু 1 to n। yi মাইনাস y বার তার স্কোয়ার, yi মাইনাস y বারের স্কোয়ার ইকুয়ালস টু 1/n y, এখানে y আর সমান হচ্ছে xi মাইনাস সি মাইনাস y বার এখানে বের করলে y বার করলে এটা হবে x বার মাইনাস সি। তো এখানে এটা সরল করলে এখানে সিটা ক্যান্সেল হয়ে যাবে, সরল করলে মাইনাস সি, এখানে প্লাস সি আসবে, ফলে কেটে যাবে, ফলে এইটা আসবে, তার ফলে সিগমা এক্স এর স্কোয়ার, এটা আসবে সিগমা এক্স এর স্কোয়ার। তাহলে আমরা পেলাম যে সিগমা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সিগমা এক্স এর স্কোয়ার। তাহলে সিগমা ওয়াই ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে সিগমা এক্স। তাহলে দেখা গেল যে মূলবিন্দুর অবস্থান পরিবর্তন ঘটালেও এখানে এক্সটা পাল্টে xi মাইনাস সি করা আছে, তার মানে এক্স এর জায়গাটা পরিবর্তন হয়েছে এখানে। তাহলে এখানে কিন্তু সমক পার্থক্য, এরপর 2-এর দাগে যেটা আছে 1 2 3 এভাবে n সংখ্যাগুলোকে উদ্দেশ্যহীনভাবে এক সারিতে সাজানো হয়। তো 1 ও 2 সংখ্যা দুটি পাশাপাশি না থাকার সম্ভাবনা, 1 ও 2 সংখ্যা দুটি পাশাপাশি না থাকার সম্ভাবনা। তাহলে 1 2 3 এভাবে n সংখ্যাগুলিকে বিন্যাস করা যায় কোনো শর্ত ছাড়া। এইগুলো একসঙ্গে নিয়ে বিন্যাস করা যাবে n ফ্যাক্টোরিয়াল, যেহেতু nটা সংখ্যা আছে n ফ্যাক্টোরিয়াল প্রকারে বিন্যাস করা যাবে। এবার এখানে যেটা বলছে 1 ও 2 পাশাপাশি না থাকার সম্ভাবনা, এখন 1 এবং 2কে একত্রে একটি সংখ্যা ধরলে, অর্থাৎ 1 ও 2কে মিলে আমরা একটা সংখ্যা ধরলে, তাহলে মোট সংখ্যা হয়, তাহলে ছিল n, এবার দুটোকে আমরা একসঙ্গে ধরছি, তাহলে -2 করে তার বদলে আমরা একটা ধরলাম,
দুটো বাদ দিয়ে তার বদলে আমরা একটা পেলাম, অর্থাৎ n-1টি। এবার এই n-1টা সংখ্যাকে এই n-1টি সংখ্যাকে নিজেদের মধ্যে বিন্যাস করা যায় n-1 ফ্যাক্টোরিয়াল প্রকারে। এবার এক ও দুইকে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 প্রকারে বিন্যাস করা যায়। তাহলে এই n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এতটি বিন্যাসে 1 এবং 2 পাশাপাশি থাকে। তো 1 আর 2 তাহলে পাশাপাশি থাকবে না, অতএব মোট বিন্যাস ছিল আমার n ফ্যাক্টোরিয়াল, টোটাল বিন্যাস এখানে ছিল n ফ্যাক্টোরিয়াল। তাদের মধ্যে এতগুলো বিন্যাসে 1 এবং 2 পাশাপাশি আছে, অতএব তা n ফ্যাক্টোরিয়াল মাইনাস n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এতটি বিন্যাসে 1 এবং 2 পাশাপাশি থাকে না, পাশাপাশি থাকবে না। তাহলে নির্ণেয় সম্ভাবনা তাহলে মোট বিন্যাস সংখ্যা ছিল n ফ্যাক্টোরিয়াল, আর n ফ্যাক্টোরিয়াল মাইনাস n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এতগুলো বিন্যাসে 1 এবং 2 পাশাপাশি নেই। তাহলে এটাকে একটু সরল করলে এটা সমান আমরা পাবো n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 2 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল। এটা একটু সরল করলে এটা n-1 ফ্যাক্টোরিয়াল কমন হবে, থাকবে তাহলে n-2, আর নিচেরটা ভাঙলে এটা n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। তো এখানে n-1 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে n-2 বাই n। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার।